হিন্দুর জুজু দেখিয়ে পাকিস্তানকে এক রাখা, নইলে পাকিস্তান এক থাকবে না। ফলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডিল করার দরকার আছে বলেই মনে হয়। আলটিমেটলি পাকিস্তানকে কিন্তু দেউলিয়া হতেই হবে, দেউলিয়া অলরেডি হয়ে গেছে। পাকিস্তানের আইএসআই এবং সেনাবাহিনী তার ইমেজটাকে রক্ষা করতে চায়, ইমেজ রক্ষার জন্যই পাকিস্তান এই কাণ্ড কারখানাগুলো করছে। স্যার আপনাদের মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম গতকাল রাতে একেবারে গতকাল সন্ধ্যেবেলা একেবারে যেভাবে মানে ইউএসএর মধ্যস্থতায় একেবারে পাকিস্তান এবং ভারত সংঘর্ষ বিরতিতে গেলেন এবং বলা হলো যে 12ই মে অবধি এটি থাকবে। কিন্তু তারপরে আমরা দেখছি ঠিক 8টা 15 নাগাদ আবার পাকিস্তানের দিক থেকে গুলি চললো এবং তারা সংঘর্ষ বিরতি মানে ভাঙলেন। কিভাবে দেখছেন বিষয়টা? না, প্রথম কথা হচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়েছে, এটা খুব একটা ঠিক কথা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র অনুরোধ করে থাকতে পারে, কিন্তু ইউজুয়ালি এ সমস্ত সমস্যায় ভারত কারো মধ্যস্থতা মানে না। ন্যাচারালি যে সিদ্ধান্ত ভারতবর্ষ নিয়েছে এটাকে বলা যেতে পারে ইউনিল্যাটারাল সিজফায়ার। ভারত নিজে থেকেই এই সিদ্ধান্তটা নিয়েছে, কারণ যুদ্ধ বা সংঘর্ষের একটা অঙ্গ হচ্ছে সিজফায়ার। অনেক সময় শত্রুকে সুযোগ দেওয়া হয়, কারণ আমরা তো প্রত্যেকে আমরা তো মানবিক, ওরা অমানবিক হতে পারে, কিন্তু আমরা মানবিক, আমরা শত্রুকেও সুযোগ দিই শুধরে যাওয়ার। না শুধরালে আবার ব্যবস্থা নেওয়া হবে। তাই 48 ঘন্টার সংঘর্ষ বিরতি করা হয়েছে। দেখা হচ্ছে যে পাকিস্তান সেই সংঘর্ষ বিরতি মানে কি না। যদি না মানে তাহলে পাকিস্তানের বিরুদ্ধে পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকা রিকোয়েস্ট করে থাকতে পারে, কিন্তু মধ্যস্থতা এবং ভারত সেই মধ্যস্থতা মেনে চলবে এই ধরনের কোনো বিদেশ নীতি ভারত মানে না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, যে ভারত ইউনিল্যাটারালি এখানে মানে সংঘর্ষ বিরতি করেছিল, তার কারণ হচ্ছে এটা সেই অর্থে সংঘর্ষ নয়, ভারত যেভাবে আক্রমণ করেছিল আক্রমণ বিরতি বলতে পারি, কারণ পাকিস্তান পাল্টা আক্রমণ করতে পারেনি। করতে গিয়ে পাকিস্তান তার একাধিক বিমান খুইয়েছে। তারপরে পাকিস্তান যেটা করেছে মূলত ড্রোন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করছে, কারণ তাদের আভ্যন্তরীণ যে বিমান বহর বা একেবারে শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই তাদের। যে মানে কি বলবো, শিল্ড, যেটা মানে অন্য মিসাইল অ্যাটাক আটকাতে শিল্ড তৈরি করা হয়েছে, সেটাও নষ্ট হয়ে গেছে। ন্যাচারালি মানে ভারতবর্ষ যে জায়গায় আক্রমণমুখী ছিল পাকিস্তান কিন্তু আক্রমণ করতে পারেনি। তাই ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভারতবর্ষ মূলত আক্রমণ বিরতি ঘোষণা করেছিল। এখন কথা হচ্ছে যে তারপরেও পাকিস্তানটা ভাঙলো কেন? ভাঙলো তার কারণ একটা আছে। দেখো, পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা, তার অস্তিত্ব, তার ভাবনা, তার দর্শন সবকিছু কিন্তু দাঁড়িয়ে আছে পরিষ্কার একটা বিষয়ের ওপর, সেটা হচ্ছে একদম হিন্দু বিরোধিতা। আর ওই কি বলবো, হিন্দুর জুজু দেখিয়ে পাকিস্তানকে এক রাখা, নইলে পাকিস্তান এক থাকবে না। ওখানে পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, বালুচিস্তান, সিন্ধ কেউ কিন্তু চোখে দেখতে পারে না। অন্যদিকে অধিকৃত কাশ্মীর তারাও আলাদা হতে যায় পাকিস্তান থেকে। ফলে পাকিস্তানের অস্তিত্ব দাঁড়িয়ে আছে ঘৃণার উপরে, যে যতটা বেশি সম্ভব ঘৃণা ছড়াও, হিন্দু বিরোধিতা করো, হিন্দুর জুজু দেখাও, তাহলে দেশটা বাঁচবে। এখন এই সংঘর্ষ বিরতি বা এই আক্রমণ বিরতি যেটা ভারত করেছে, ওটা কিন্তু পরিষ্কার পাকিস্তান পায়ে ধরা শুরু করেছিল। গতকাল বিকেল থেকেই ফোন করা শুরু করেছিল যে আমাদের একটা সুযোগ দাও। ভারতবর্ষ সেইটা মেনে সেই সুযোগটা দিয়েছিল, কিন্তু দেখা গেল যে পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআই, যারা মূলত মানে ওই দ্বন্দ্বের ওপরেই দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু পরিষ্কার বুঝে গেল যে গোটা বিশ্ব সম্প্রদায় জেনে গেছে পাকিস্তানের হাল হকিকত। ফলে আবার ওই ড্রোন ওড়ানো শুরু করলো। ভারতবর্ষ ড্রোন উড়িয়ে কিছু করতে পারবে না, কিন্তু এটা তো একটা বিষয় স্পষ্ট হয়েছে যে পাকিস্তান কিন্তু একটা দেশ নয়, একটা অথরিটি নয়, বিভিন্ন অথরিটি বিভিন্ন রকম সিদ্ধান্ত নেয়। এগুলোই কিন্তু পাকিস্তানের পক্ষে একটা অত্যন্ত মানে কি বলবো মারাত্মক বিষয়, যেটা ভারতবর্ষকে এবার বুঝতে হবে যে একটা পাকিস্তান নেই, পাকিস্তানের মধ্যে রয়েছে গন্ডা গন্ডা পাকিস্তান। ফলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডিল করার দরকার আছে বলেই মনে হয়। আমরা তারপরে দেখছি একেবারে পাকিস্তানের একজন একটা ভিডিও বার্তা আমরা দেখছি শাহবাজ শরীফের, তিনি বলছেন এবার ময়দানে দেখা হবে। এখন এবার ময়দানে দেখা হতেই পারে। এখন ময়দানে যদি দেখা হয় তাহলে একটা বিষয় হবে, সেটা যে পাকিস্তান দেশটার আর নাম থাকবে না। কারণ এমনি দেশটা $4 বিলিয়ন রয়েছে, বিশ্বব্যাংকে ধরে আবার কিছু টাকা পেয়েছে, কিন্তু সেই টাকা যদি তারা যুদ্ধে ব্যবহার করে তাহলে ভারতে কিন্তু বলার জায়গা থাকবে যে পাকিস্তান বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে যুদ্ধে ব্যবহার করা শুরু করেছে। ফলে আলটিমেটলি পাকিস্তানকে কিন্তু দেউলিয়া হতেই হবে, দেউলিয়া অলরেডি হয়ে গেছে।
তারপরে সেই দেউলিয়া দেশ যুদ্ধ করবে। সেই জন্যেই পাকিস্তান যেটা করে আন্তর্জাতিক এই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোকেই নিজের দেশে নিয়ে আসে, কারণ তারা টাকা সাপ্লাই করে, পাকিস্তানের টাকা দরকার, এই জঙ্গি গোষ্ঠীগুলো টাকা সাপ্লাই করে, পাকিস্তান সেই জঙ্গি গোষ্ঠীর টাকায় দেশটা চলে। ফলে আলটিমেটলি যেটা দেখা গেছে যে একটা দেউলিয়া দেশ বাঁচার জন্য জঙ্গি গোষ্ঠীর সাহায্য নিচ্ছে, এটাই হচ্ছে পাকিস্তানের বাস্তবতা। স্যার এখানেই তো প্রশ্ন উঠছে, মানে হঠাৎ করে এই যে সংঘর্ষ বিরতি, তারপর একেবারে তারপর থেকে যে গুলি চলছে, এরপর বর্ডার এলাকাতে না, বললাম তো এটা পাকিস্তান বর্ডার এলাকায় বহুদিন ধরেই গুলিগোলা চলে, ওরা চালায়, ভারত তার পাল্টা জবাব দেয়। একসময় ভারত 2013-14 পর্যন্ত পাল্টা জবাব দেওয়ার আগে দিল্লির পারমিশন লাগতো, 2014-এর পরে নরেন্দ্র মোদী সরকার পরিষ্কার বলে দিয়েছে গুলি চালালে তোমরাও পাল্টা গুলি চালাবে। ফলে সেটা একেবারে আমরা দেখলাম গতকাল একটি ভারত সরকারের তরফ থেকে একটি মন্তব্য মানে বলা হলো, যেখানে বলা হচ্ছে যে কোনো জঙ্গিপনা বা কোনো জঙ্গি হচ্ছে ওয়ার বলে দেখা হবে, যুদ্ধ বলে। ভারত যখন সংঘর্ষ বিরতির কথা বলেছিল, পরিষ্কার বলেছিল এরপর কোনো ধরনের আটক, কোনো ধরনের আক্রমণ, জঙ্গি হামলা, এটাকে যুদ্ধ বলেই ধরা হবে। ফলে সেই বিষয়টা ভারতের একটা পলিসি হিসেবেই রয়েছে। যেটা গতকাল পাকিস্তান সংঘর্ষ বিরতি চাওয়ার পরে, হাতজোড় করার পরেও আবার ওই যে সব ড্রোন ওড়াতে শুরু করলো, কারণ একটাই, কারণ হচ্ছে যে পাকিস্তানের আইএসআই এবং সেনাবাহিনী তার ইমেজটাকে রক্ষা করতে চায়। ইমেজ রক্ষার জন্যই পাকিস্তান এই কাণ্ড কারখানাগুলো করছে। পাকিস্তান কিন্তু পরিষ্কার এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে একটা ব্রিঙ্ক অফ কোলাপস, অন দ্য ব্রিঙ্ক অফ কোলাপস, মানে ধ্বংস হওয়ার ঠিক আগের মুহূর্তে পাকিস্তান পৌঁছে গেছে। ফলে এখন তারা কোনো ঐক্যবদ্ধ সংঘবদ্ধভাবে কাজও করতে পারছে না। এই পরিস্থিতি এখন পাকিস্তানে চলবে, কিছু করার নেই পাকিস্তানের। স্যার আমরা দেখছিলাম এই যুদ্ধ পরিস্থিতিতে যখন ভারত একেবারে পেহেলগাঁওয়ের বদলা নিচ্ছে, আবার প্রত্যাঘাত করছে অপারেশন সিন্দুরের নাম নিয়ে, সেই সময় আমরা দেখছি কিছু বামপন্থী সংগঠন থেকে শুরু করে বামপন্থী মতাদর্শের মানুষ, তারা বলছেন যুদ্ধ নয় শান্তি চাই। কিন্তু যখন এই পেহেলগাঁও ঘটনাটি ঘটেছিল, তারাই বলেছিল যে সিকিউরিটি ল্যাব করেছে, বা বলা হচ্ছে যে কিছু করছে না কেন সরকার, আর যখনই সরকার প্রত্যাঘাত করছে তখনই বলছে যুদ্ধ নয় শান্তি চাই। ঠিক কেন? না, বাম উদারবাদীদের একটা ব্যাপার আছে। বাম উদারবাদীতে তো কোনো দায়বদ্ধতা নিতে হয় না, কারণ তারা কেন্দ্রের সরকার চালায় না, কোনো দিন চালাবেও না। ফলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার মারা ছাড়া বামেদের কোনো কাজ নেই। আর এই উদারবাদী, তাদের মধ্যে অধিকাংশ কংগ্রেসই রয়েছে, তারাও এই একই কাণ্ড কারখানা করে। যুদ্ধ নয় শান্তি চাই নীতি হিসেবে খারাপ কে বলছে? ভালোই তো, যুদ্ধ নয় শান্তি তো আমরা সকলেই চাই। কিন্তু এটাও তো ঠিক যে এই পাকিস্তানের মতো দেশ, সে যদি আমাদের নিরীহ মানুষগুলোকে মারে, হিন্দুদের মারে, মাথার সিঁদুর দেখে দেখে মারে, তারা হিন্দু কিনা জিজ্ঞেস করে মারে, তখন কিন্তু তাকে পাল্টা কঠোরতম ব্যবস্থা ছাড়া আর কিচ্ছু থাকে না, আর কোনো উপায় থাকে না। তখন যদি আর ওই যুদ্ধ নয় শান্তি চাই এর কনসেপ্ট আনি, তারা যারা এই স্লোগান এই সময়ে তুলছে, ধরে নিতে হবে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা চাইছে না। এই বামপন্থীদের একটা কথা আছে, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধান মানে হলো কোনো সমাধান নয়। ওই যে বলে না, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্তে আসতে হবে, মানে জীবনে সিদ্ধান্তে আসা যাবে না, কারণ সংশ্লিষ্ট সব পক্ষ কোনোদিন একমত হবে না। রাজনৈতিক সমাধান ওটা খায় না, মাথায় দেয়, বামেরাও কখনো ওটা ব্যাখ্যা করতে পারেনি। ফলে এই বামেদের বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। ওরা ভারতীয় রাজনীতিতে একটা ওই কি বলবো, পচা ঘায়ের মতো হয়ে আছে। এই পচা ঘা যেদিন শুকোবে ভারতীয় রাজনীতি বাঁচবে। পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি বামেরা যে সর্বনাশটা শুরু করেছিল, সেই সর্বনাশটা এখনো আমাদের বহন করে যেতে হচ্ছে। ফলে বামপন্থীদের যত তাড়াতাড়ি এগুলো থেকে দূরে রাখা যায় তত মঙ্গল।